বন্ধুরা, লোকসভা নির্বাচন মিটতে না মিটতেই বাংলায় আবার বেজে গেছে নির্বাচনের দামামা। চারটি কেন্দ্রে কিন্তু উপনির্বাচন হতে চলেছে। আর সেই উপনির্বাচন ঘিরে বাংলার রাজনীতি কি নতুন করে টালমাটাল হবে? বাংলার যে রাজনৈতিক সমীকরণ রয়েছে সেটা কি সম্পূর্ণরূপে বদলে যাবে? এবং সবথেকে বড় কথা, নিজেদের খোঁড়া গর্তে শাসক কি ডুবতে চলেছে? এই প্রশ্নগুলো ঘুরপাক খেতে শুরু করেছে। কেন ঘুরপাক খেতে শুরু করেছে? তার প্রধান কারণ হচ্ছে, বাংলায় এই যে উপনির্বাচন হচ্ছে সেখানে প্রাথমিকভাবে ভাবা হচ্ছিল যে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস এককভাবে লড়াই করবে এবং তাদের প্রধান প্রতিপক্ষ হবে বিজেপি। অন্যদিকে বামফ্রন্ট কংগ্রেস জোট সেটাই অটুট থাকবে, তারা লড়াই করবে এবং অবভিয়াস রিজন হিসেবে তারা কিন্তু তৃতীয় শক্তি হবে। যে চারটি আসনে উপনির্বাচন হতে চলেছে সেখানে কিন্তু বামফ্রন্ট কংগ্রেসের বিশেষ কিছু করার নেই। এমনটাই যেখানে ভাবা হচ্ছিল, সেখানে কাহানিমে হঠাৎ করে একটা বড় সড়ো টুইস্ট চলে এলো। সেটা হচ্ছে, এবার বামেদের সঙ্গে জোট ভেঙে তৃণমূলের হাত ধরার পক্ষপাতী কংগ্রেস, এবং জাতীয় স্তরে কিন্তু এই নিয়ে বার্তা পাঠানো শুরু হয়েছে কালীঘাটে। এবং সবথেকে বড় কথা, 3:1 ফর্মুলায় কিন্তু লড়ার একটা একটা সমীকরণ দেয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। শেষ পর্যন্ত তারা মানবে। যদি মানে তাহলেও কিন্তু তাদের বিড়ম্বনা কমছে না, যদি না মানে তাহলে তো বিড়ম্বনা আগামী দিনে আরও বাড়তে চলেছে। কিভাবে? এক এক করে ব্যাখ্যা করব সব কটা কারণ। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এক নজরে আপনাদের দেখিয়ে দিই যে চারটি বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে 2024 লোকসভা নির্বাচন, যেখানে নাকি তৃণমূল কংগ্রেস দুর্দান্ত ফলাফল করেছে, 29টি আসন পেয়েছে লোকসভা ভিত্তিক। সেখানে এই বিধানসভাগুলোর চিত্র কি দাঁড়িয়ে আছে আপনারা মোটামুটি জানেন, তাও একবার বলে দিই ব্রিফলি। একদম উত্তরবঙ্গে রয়েছে রায়গঞ্জ, সেখানে প্রায় 46,000-এর লিড রয়েছে বিজেপির পক্ষে। রানাঘাট দক্ষিণ, মতুয়াগড়, যেখানে 24,000-এর লিড রয়েছে বিজেপির পক্ষে। বাগদা আর এক মতুয়া অধ্যুষিত অঞ্চল, সেখানেও প্রায় 20,000-এরও বেশি লিড রয়েছে বিজেপির পক্ষে। এবং মানিকতলা, সেখানে 3,500-এর লিড রয়েছে তৃণমূলের পক্ষে। কিন্তু এখানে যেটা ক্যাচ পয়েন্ট হচ্ছে, 2021-এর নির্বাচনে এই কেন্দ্র থেকে 20,000-এরও বেশি ভোটে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের সাধন পাণ্ডে। তার মৃত্যুতেই এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে এবং সেখানে 2024-এর যে ফলাফল সামনে এসছে, সেখানে দেখা যাচ্ছে 20,000 থেকে ব্যবধান কমে এসছে মাত্র 3,500-এ। এবার এখানে কি করে সমীকরণ বদলাবার জায়গাগুলো আসছে এবং সেখানে কোন সমীকরণে কিভাবে কি গাড্ডা হতে পারে, এক এক করে আপনাদের সামনে নিয়ে আসছি। প্রথমেই এখানে বামেরা কিন্তু কংগ্রেসের সঙ্গে জোট রাখতে একটা মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে এবং তারা আগামী দিনেও কিন্তু সেই কনসেপ্টটাই করতে চাইছে। তৃণমূল এবং বিজেপি বাংলায় দুজনেই প্রধান শত্রু এবং সমদূরত্ব রেখে তারা একটা আলাদা কনসেপ্ট আনার চেষ্টা করছে। কিন্তু কংগ্রেসের যেটা কেন্দ্রীয় স্তর রয়েছে, তারা কিন্তু আর বামেদের সঙ্গে জোট করতে খুব একটা আগ্রহী নয়। তার কারণ, এবারের লোকসভা নির্বাচনে 24টা আসনে ভোট হয়েছে এবং সেখানে এই 42টা আসনে ভোট হয়েছে, সেখানে বামেদের সঙ্গে জোট করে না বামেদের ভালো হয়েছে না কংগ্রেসের ভালো হয়েছে। কংগ্রেসের যেটা গড়, সেই বহরমপুর, সেইটা হাত থেকে বেরিয়ে গেছে। অন্যদিকে যেটা মালদা দক্ষিণ আসনটি কংগ্রেসের ঝুলিতে এসেছে, সেখানে বামেদের যে খুব একটা বড় কোনো অবদান আছে এটা কিন্তু প্রাইমারি অ্যানালিসিসে উঠে আসেনি। ফলে বামেদের সঙ্গে জোট করে পশ্চিমবঙ্গে অন্তত কোনো রকম কোনো লাভ নেই এবং সর্বভারতীয় ক্ষেত্রেও কিন্তু বামেরা ক্রমশ পিছোচ্ছে। যদি সিপিআইএমের কথা ধরেন, সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে 4টি আসন তাদের ঝুলিতে গেছে এবং সেই জায়গা থেকে কিন্তু সিপিএমকে কেন্দ্রে একটা ইন্ডি জোটের শরিক হিসেবে দরকার আছে, ঠিক আছে, কিন্তু এখনই এতটাও পাত্তা দেওয়ার দরকার নেই। অন্যদিকে যে বার্তাটা কেন্দ্রীয় কংগ্রেসের নেতৃত্ব বারবার দিতে চাইছিল, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্তত তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমঝোতা করে চললে রাজনৈতিক ফায়দা বেশি আসবে। যার ঘোরতর বিরোধী ছিলেন অধীর চৌধুরীরা। তাদের বক্তব্য ছিল, তৃণমূল কংগ্রেসের সঙ্গে যদি জোট করা হয়, এই রাজ্যে যেটুকুনি কংগ্রেস টিকে আছে সেইটুকুনিও নাকি ভেসে যাবে। কিন্তু 2024-এর ফলাফলের পর, যেখানে অধীর চৌধুরী নিজে হেরেছেন এবং তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে গিয়ে বামফ্রন্ট এবং কংগ্রেস দুজনেরই কার্যত ভরাডুবি হয়েছে, সেই জায়গা থেকে আর অধীর চৌধুরীদের মতটা তারা মানতে রাজি নন। ফলে সিপিএম এখন কার্যত বা বামেরা এখন কার্যত কংগ্রেসের কাছে সর্বভারতীয় ক্ষেত্রেই হোক বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই হোক লায়াবিলিটি হয়ে গেছে। অন্যদিকে কংগ্রেসের হাত ধরলে তবু জোট একটা আসন পেয়েছে, এই শূন্য হওয়ার জায়গা থেকে সিপিএম কিছু একটা বলতে পারবে, তারা মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে। কংগ্রেসের সামান্যতম সেখানে কিন্তু কোনো ইন্টারেস্ট নেই। এবার কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করতে চাইছে, কিন্তু তৃণমূল কংগ্রেস কি শেষ পর্যন্ত তাদের সঙ্গে জোট করবে, সেটাও তো লাখ টাকার প্রশ্ন। দেখুন, যেটা মেন
কথা কংগ্রেসের তরফে বলা হচ্ছে যে আগামী দিনে কেন্দ্রে যে বিজেপি শাসিত সরকারটি রয়েছে, এনডিএ সরকার রয়েছে, সেই সরকারের স্থায়িত্ব খুব বেশি হবে না এবং সেখানে কিন্তু আগামী দিনে একটা জোট সরকার ইন্ডি জোট গড়ার প্রস্তুতি রেখেছে। যে কোনো মুহূর্তে যখনই এনডিএ জোটে ফাটল দেখা যাবে সেখান থেকে তারা পেনিট্রেট করার চেষ্টা করবে। এখন এই জায়গায় তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় ক্ষেত্রে জোট টিকিয়ে রাখার জন্য যেমন কথা বলছে, বাংলাতেও কিন্তু তাহলে তাদেরকে জোট সঙ্গী হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং সেই জায়গা থেকে একসঙ্গে চলার ফর্মুলা তারা দিচ্ছেন। এবং এটাও কিন্তু এরকম নয় যে কংগ্রেসকে তৃণমূল কংগ্রেস দয়া করছে, অন্তত এই 4টি উপনির্বাচনের ক্ষেত্রে সেখানে গিভ অ্যান্ড টেক পলিসি হবে। কিভাবে গিভ অ্যান্ড টেক পলিসি হবে? নাম্বার 1 হচ্ছে যে 4টি কেন্দ্রে বললাম তার মধ্যে 3টি কেন্দ্রেই কিন্তু পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এর পাশাপাশি মানিকতলা কেন্দ্র, যেখানে মাত্র 3,500 ভোটের লিড রয়েছে, সেই জায়গায় বিজেপি খুব সম্ভবত এখানে প্রার্থী করতে চলেছেন তাপস রায়কে এবং সেই জায়গায় এবারে তৃণমূল কংগ্রেসের কিন্তু প্রার্থী পদের দাবিদার একাধিক ছিলেন। দলের এক মুখপাত্র দীর্ঘদিন ধরে উসখুস করছেন, হয় বিধানসভায়, নয় রাজ্যসভায়, নয় লোকসভায় যাওয়ার, কিন্তু তিনি সুযোগ পাচ্ছেন না এবং তিনি কি অ্যান্টিলবি হিসেবে কাজ করবেন? এখানে প্রার্থী হিসেবে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রীকে তৃণমূল কংগ্রেস খুব সম্ভবত ভাবছে, কিন্তু অন্যদিকে তার কন্যা শ্রেয়া পাণ্ডে তিনিও নাকি এখানে টিকিট পেতে আগ্রহী। এখন এইখানে যে লবিটা আছে, সাধন পাণ্ডের লবি বা এর আগে দেখা গেছে অন্যান্য যে নেতা নেত্রী লবি আছে, তাদের মধ্যে একটা ক্ল্যাশ আছে। সুতরাং যতই বিধানসভা উপনির্বাচন হোক, যেখানে শাসকের জেতার অনেক সম্ভাবনা রয়েছে, সেই জায়গা থেকে এইগুলো কি কাজে লাগবে? উল্টো দিকে মানিকতলা কেন্দ্রে এবারে লোকসভা নির্বাচনে কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন প্রদীপ ভট্টাচার্য, তিনি এই কেন্দ্রে প্রায় 9,000-এর কাছাকাছি, 9,000-এরও বেশি ভোট পেয়েছেন, 9,500-এর কাছাকাছি ভোট গেছে। এখন কংগ্রেসের যুক্তি হচ্ছে এই মানিকতলা কেন্দ্রটি কংগ্রেসকে দেওয়া হোক, বাকি 3টি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস লড়ুক। কেন মানিকতলা কেন্দ্র কংগ্রেস চাইছে? এই মানিকতলা কেন্দ্রে একসময় প্রয়াত নেতা সোমেন মিত্রের বেশ ভালো প্রভাব ছিল এবং সেই হিসেবে মানিকতলাতে এবার কিন্তু তারা প্রার্থী করতে চায় সোমেন মিত্রের পুত্রকে তারা এখান থেকে প্রার্থী করতে চায়। এখন এই জায়গায় যদি সোমেন মিত্রর পুত্রকে প্রার্থী করা হয়, সেই সোমেন আবেগ কাজ করবে এবং এই যে 9,500 ভোট কংগ্রেসের রয়েছে, এর সঙ্গে কিন্তু অ্যাডিশনাল আরও অন্যান্য ভোট আসবে, যেটা লোকসভায় বিজেপির দিকে গেছে সেটা কিন্তু এই রোহন মিত্রর দিকে আসবে। প্লাস তৃণমূলের ভোটটা যদি ট্রান্সফার হয়, এই মানিকতলা কিন্তু সেই হিসেবে কংগ্রেস এবং তৃণমূলের জোট হিসেবে থেকে যাবে। অন্যদিকে রায়গঞ্জ লোকসভাতে এমনিতেই এবারে কিন্তু যিনি প্রার্থী ছিলেন কংগ্রেসের, তিনি ভালো ভোট করেছেন, সেখানে ভোটের মার্জিন অনেকটাই কমার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রানাঘাট দক্ষিণ এবং বাগদা, এই দুটি কেন্দ্রে যে ব্যবধান 24,000 এবং 20,000 আছে এবং সেখানে কংগ্রেসের যা ভোট আছে সেটা তৃণমূলের বাক্সে যদি ট্রান্সফার হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু রানাঘাট দক্ষিণ এবং বাগদা এই দুটি আসনই কিন্তু 50-50 জায়গায় চলে যাবে। রায়গঞ্জে ব্যবধান অনেক কমবে, রানাঘাট দক্ষিণ বাগদা তৃণমূল কংগ্রেসের জেতার সম্ভাবনা তৈরি হবে 50-50 হয়ে যাওয়ার জন্য। মানিকতলা কংগ্রেসের জেতার সম্ভাবনা হবে, যেটা আখেরে তৃণমূল কংগ্রেস জোটের পক্ষে যাবে, ফলে ফলাফল কিন্তু উপনির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। এবং সবথেকে বড় কথা যে এই যে সদ্য সমাপ্ত নির্বাচন গেল, সেই নির্বাচনে বিজেপি 12টি আসন পেয়েছে, তৃণমূল কংগ্রেস 29টি আসন পেয়েছে, ফলে মোরালি কোথাও গিয়ে কিন্তু বিজেপি কর্মীরা ডাউন আছে। উপনির্বাচন সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু শাসক দলের পক্ষে যায়, তারা জেতার জন্য ঝাঁপাবে, কিন্তু মনে রাখতে হবে এই সব কেন্দ্রে ভোট হবে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন সেখানে কিন্তু নজর রাখবে। এবং বিজেপিও জানে যে এই 4টি আসন থেকে তারা যদি 2-3টি আসন সত্যিই বার করে নিতে পারে, নতুন করে কিন্তু তারা চেপে ধরতে পারবে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকে। কেননা কেন্দ্রে বিজেপির সরকার হয়েছে, এনডিএ সরকার হয়েছে, তারপর লোকসভা নির্বাচনের পর বিজেপিতে একবারে তলিয়ে যায়নি, এই নির্বাচনের ফলাফলে কিন্তু অনেকটা স্পষ্ট হয়ে যাবে। তার থেকেও বড় কথা, কংগ্রেসের যেটা দাবি, ইন্ডি জোটটা মূলত হয়েছে, তারা বুঝতে পারছেন যে আগামী দিনে কিন্তু ইডি সিবিআইয়ের তৎপরতা সারা ভারতবর্ষ জুড়ে বাড়বে এবং নরেন্দ্র মোদী যে কমিটমেন্ট করেছিলেন, যে কমিটমেন্ট করে 3rd টার্মে এসেছেন, অর্থাৎ তিনি কিন্তু 4 জুনের পর এবার পুরো মুভি দেখাবেন, এতদিন ট্রেলার দেখিয়েছেন, সেখানে ইডি সিবিআই তৎপরতা বাড়লে সবথেকে বেশি মাথা ব্যথা যাদের হবে, সবথেকে বেশি কপাল যাদের পূর্বে, তারা হচ্ছে কিন্তু তৃণমূল কংগ্রেস। এবং সেই ক্ষেত্রে সর্বভারতীয় ক্ষেত্রে যদি সবাই একসঙ্গে হাতে হাত মিলিয়ে যদি লড়াইটা না করা যায়, তার প্রতিবাদটা না করা যায়, এনডিএ বা বিজেপি কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে এই দলগুলোকে আরও বেশি অ্যাটাকিংয়ে যাবে এবং বিশেষ করে আঞ্চলিক দলগুলো কিন্তু প্রচণ্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু যদি এই ধরনের কোনো জোট সঙ্গী বা জোট শর্ত না মানা হয় বাংলায়,
যায়, সেক্ষেত্রে যদি তৃণমূল কংগ্রেসের উপর আক্রমণ নেমে আসে, কংগ্রেস সার্বিকভাবে কতখানি ঝাঁপিয়ে পড়বে বা পাশে দাঁড়াবে, সেই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে। ফলে একাধিক রিজন কিন্তু উঠে আসছে, যে জায়গা থেকে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব 3:1 ফর্মুলায় তৃণমূল কংগ্রেসের কাছে প্রপোজাল পাঠাচ্ছে যে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা, এই 3টি কেন্দ্রে আপনারা প্রার্থী দিন, সেখানে কংগ্রেসের ভোট আপনাদের দিকে ট্রান্সফার করব। মানিকতলা আমাদের 9,500-এরও বেশি ভোট আছে, আপনাদের এখানে বিজেপির থেকে 3,500-এর লিড আছে। সুতরাং এই দুই মিললে কিন্তু 12-13 হাজারে কিন্তু আরামসে এই মানিকতলা কেন্দ্র হবে, যেটা জোটের পক্ষে থাকবে। অর্থাৎ 29-এর সাফল্যর পর 2024-এর নির্বাচনে যে 29টি আসন তৃণমূল কংগ্রেস পেয়েছে, তারপরেও এই 4টি আসনও বাজিমাত করলে এখানে কিন্তু যে বিরোধী শক্তিটা মাথা তুলে দাঁড়াচ্ছে, তারা কিন্তু একদমই হীনমন্যতায় ভুগবে এবং সেই জায়গায় তাদের রাজনৈতিক জমি যে একদম হারিয়ে যাচ্ছে, এই মানসিকতা তৈরি হবে। ফলে এই ধরনের একটা প্রপোজাল কিন্তু আসছে। শেষ পর্যন্ত মানবে তৃণমূল কংগ্রেস? যদি না মানে, তাহলে কিন্তু আগামী দিনে যখন ইডি সিবিআইয়ের হানা হবে বা সেখানে গ্রেপ্তারি শুরু হবে সর্বভারতীয় ক্ষেত্রে, সেখানে যদি প্রেক্ষাপট বদল হয়, সেখানে কিন্তু তারা পাশে সমর্থন পাবে না। আর সেই জন্যই কিন্তু এই ফর্মুলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অন্যদিকে যদি এখানে এই ফর্মুলা মেনে নেয় এবং শেষ পর্যন্ত সেই জায়গা থেকেই তারা এগোতে চায়, সেখানেও কিন্তু বিড়ম্বনা খুব একটা কমছে না। কংগ্রেসকে পাশে নিয়েছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই রাজ্যে হীনবল হচ্ছে, সেই জন্য কংগ্রেসের মতো শক্তিকে পাশে রাখার দরকার হয়ে পড়েছে। তার পাশাপাশি এই 3 কেন্দ্রে প্রার্থী করার জন্য কিন্তু একাধিক নাম নিয়ে জল্পনা কল্পনা চলছে। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা, প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল যারা এখানে পদত্যাগ করেছিলেন সেই সব বিধায়কদেরই বিজেপি থেকে ত্যাগ করে তারা এসেছিলেন, সুতরাং তাদেরকেই প্রার্থী করা হবে। অর্থাৎ রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী এবং বাগদাতে বিশ্বজিৎ দাস। কিন্তু একটা জিনিস অনেকেই আবার বলতে শুরু করেছেন, এরা যে দলবদল করেছেন এবং বারবার দলবদল করেছেন, সেই জায়গাটা কিন্তু মানুষ ভালোভাবে নেয়নি, সেটা লোকসভা নির্বাচনে বুঝিয়ে দিয়েছে। যতই উপনির্বাচন, সেখানে বিজেপি একটু হীনবল হয়ে লড়বে, সেখানে শাসক দল সব রকমের চেষ্টা করবে, কিন্তু তা সত্ত্বেও এই আসনগুলো যে জিতবেই, এই কথাটা বলা শক্ত। এবং সেই জায়গায় এরা একবার লোকসভায় হেরেছেন, আবার বিধানসভায় যদি হেরে যান, উপনির্বাচনে যদি হেরে যান, সেই জায়গায় আগামী দিনে এই সব জায়গায় কিন্তু সংগঠন তৈরি করা রীতিমতো কষ্টকর হয়ে যাবে। অর্থাৎ এখানে একদিকে যেরকম কংগ্রেসের একটা চাপ রয়েছে সর্বভারতীয় ক্ষেত্রে, এবং তার পাশাপাশি এখানে জমি হারানোর ভয়টাও কিন্তু রয়েছে। ফলে সবে মিলিয়ে উপনির্বাচন 4টে কেন্দ্রে হচ্ছে, তার ফলাফলে হয়তো সরকার বদল হবে না, কিন্তু যেভাবে রাজনৈতিক সমীকরণ সামনে আসছে এবং একে অপরের উপর চাপের খেলা তৈরি হচ্ছে, সেই জায়গা থেকে বলা যেতেই পারে মাথা ব্যথা কিন্তু ক্রমশ বাড়ছে শাসক দলের। হয়তো শেষ পর্যন্ত এদিক ওদিক সেদিক ম্যানেজ করে ওই যারা ভোট করতে যাবেন, ভোটকর্মী সমস্ত কিছু নিয়ে জিতে যাবে। যদি সেটা কোনো রকমে জিতে যায়, তাহলে হয়তো মুখ রক্ষা হবে, কিন্তু যদি সেটা না হয়, বিজেপি যদি এখানে অন্তত 2-2ও করে দেয়, তাহলে সেই জায়গায় কিন্তু আগামী দিনে রাজনৈতিক পরিসরে আরও বড় ধাক্কা খেতে পারে শাসক দল, এমনটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আপনারা কি মনে করেন? কংগ্রেসের এই প্রপোজাল সত্যিই কি শেষ পর্যন্ত তৃণমূল মানবে? আর যদি না মানে, তাহলে কি এই কেন্দ্রগুলো তারপরেও তারা রক্ষা করতে পারবে? যতই উপনির্বাচন হোক, বিজেপিকে একটা শেষ মরিয়া চেষ্টা করবে না, কেননা লোকসভা নির্বাচন কিন্তু দেখিয়ে দিয়েছে সব জায়গাতে লিড রয়েছে বিজেপির। মানিকতলাও অনেকটা কমানো গেছে। আপনাদের কি মনে হচ্ছে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।